স্যার আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে, শুরু করছি তাহলে। শোনা যাচ্ছে তো না? ক্লিয়ার? জি, শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর ইফতেখার আলম সিফাত। আমি বর্তমানে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসাবে আছি ইন্টারনাল মেডিসিন বিভাগে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তো আজকে আমরা স্পার্ক একাডেমির পক্ষ থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপর আমরা ক্লাস নিচ্ছি। সেটা রিমাটোলজির খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে এসএলই, সিস্টেমিক ইরেথ্রেমাটাস, সিস্টেমিক লুপাস ইরেথ্রেমাটাসাস। তো আজকের যে টপিকটা, সেখান থেকে দেখা যায় যে এফসিপিএস পরীক্ষায় বেশ প্রতি সেশনই হয়তো এক দুটা কোশ্চেন এখান থেকে চলে আসে। তো আজকে আমরা এই পড়াটাই পড়ার একটু চেষ্টা করব। আমরা ডেভিডসন বেসড পড়াশোনা করার চেষ্টা করব, পাশাপাশি একদম বেসিক থেকে যতটুকু না পড়লেই না এবং যতটুকু না বুঝলেই না সেই জিনিসগুলো পড়ার একটু চেষ্টা করব। তো ক্লাসের শুরুতেই যে আমি আপনারা সবাই একটা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, সেটা একটা মহিলা। এটাকে আমি টাইটেল দিতে পারি এভাবে যে বিউটিফুল লেডি। ঠিক আছে, একটা খুব সুন্দর মহিলা। কিন্তু কিন্তু একটা কিন্তু আছে এই ছবিতে, সেই ছবিতে কিন্তুটাই আজকে আমরা বের করার চেষ্টা করব। সেই ছবির কিন্তুটাই আজকে আমরা পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ঠিক আছে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা মহিলার ছবি দেওয়া আছে, এবং সেই মহিলার খুব সুন্দর ছবিতে একটা কিছু একটা অ্যাবনর্মালিটি আছে, সেই অ্যাবনর্মালিটাই আজকে আমরা পড়বো। তো দেখা যাচ্ছে যে এখানে খুব ক্লিয়ার একটা ফেস, এই ফেসের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারের এরকম স্ট্রাকচারের একটা রেডিশ একটা একটা র্যাশের মতো মনে হচ্ছে। ঠিক আছে। তো এটাকে যদি আমরা ফিগার আঁকাই, একটু যদি ফিগার আঁকানোর চেষ্টা করি, আমার ফিগার যদিও খুব বেশি ভালো না, তারপরে যদি একটু আঁকানোর চেষ্টা করি, দেখা যায় যে এই জিনিসটা দেখতে অনেকটা কিসের মতো, প্রজাপতির মতো, বাটারফ্লাই এর মতো। সো আমরা এটাকে বলতে পারি যে বাটারফ্লাই র্যাশ। সো যখনই আমরা চিন্তা করব যে বাটারফ্লাই র্যাশ, এই বাটারফ্লাই র্যাশ কথাটা যখনই মাথায় আসবে, তখনই আমাদের মাথায় একটা ডায়াগনোসিস চলে আসে, যেটা আমরা এমবিবিএস লেভেলের থার্ড ইয়ার থেকে পড়ে আসছি, যে বাটারফ্লাই র্যাশ মানে কি অ্যাসেলি। বাটারফ্লাই র্যাশ মানে অ্যাসেলি। সো এই অ্যাসেলিটাই আমরা আজকে পড়ার চেষ্টা করব। সরি। সো অ্যাসেলি এই জিনিসটা কি, এই জিনিসটা কি তা জানার আগে আমাকে কিছু জিনিস জানতে হবে। ঠিক আছে। এই জিনিসটা জানার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ অটো ইমিউন ডিজিজ। ঠিক আছে। হোয়াট ইজ অটো ইমিউন ডিজিজ? অটো ইমিউন ডিজিজ এমন এক ধরনের ডিজিজ, যখন চিন্তা করেন নর্মালি কি হয়, নর্মালি আমাদের বডিতে যখন একটা ফরেন পার্টিকেল আসে, তখন বডি এটাকে কি ভাবে যে এটা একটা ফরেন অ্যান্টিজেন। তো এর বিরুদ্ধে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে, এর বিরুদ্ধে আমাকে ফাইট করতে হবে, তখন বডি একটা এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে। বাট অটো ইমিউন ডিজিজে কি হয়, অটো ইমিউন ডিজিজে বডি তার নিজের সেলফ, যে ন্যাচারাল যে অ্যান্টিজেন গুলো আছে, ন্যাচারাল যে সেল গুলো আছে, এগুলাকে তারা ভাবে যে এটা না, এটা ন্যাচারাল সেল না, এটা ফরেন বডি, এটা ফরেন অ্যান্টিজেন। তখন কি করে, এই যে ন্যাচারাল যে বডির যে সেল আছে, এর বিরুদ্ধে এর এগেনস্টেই সে অ্যান্টিবডি তৈরি করতে চায়। তখনই হয়, হয় কি ঝামেলা। তখনই যদি ঝামেলা হয়, তখন কি হয়, অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয়। তার মানে কি, তার মানে অ্যাসিলি একটা অটো ইমিউন ডিজিজ। কারণ এখানে সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে কি হয়, আমার সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, তখন আমরা এটাকে বলবো অটো অ্যান্টিবডি প্রোডাকশন। ঠিক আছে। তো যখন অটো অ্যান্টিবডি প্রোডাকশন হবে, তখন কি হবে, এই যে নতুন যে ইমিউন সিস্টেমটা তৈরি হয়েছে, এই ইমিউন যে কমপ্লেক্স, সেটা কি ফরমেশন হবে। ইমিউন কমপ্লেক্স যখন ফরমেশন হবে, তখন কি হয়, ন্যাচারালি কি হয়, যে আমাদের কমপ্লিমেন্ট গুলা অ্যাক্টিভেশন হয়। কমপ্লিমেন্টের কাজ কি, কমপ্লিমেন্টের কাজ আমার যে এই যে যে আমার যে এন্টিজেন গুলা আছে, যার এগেইনস্টে আমি অ্যান্টিবডি তৈরি করব, সেই এন্টিজেন গুলাকে ওই জায়গা থেকে বের করে দেওয়া, সেটা যেভাবেই হোক। ঠিক আছে, সেটা অপসোনাইজেশনের মাধ্যমে হোক, সেটা ওর এগেইনস্টে
যে কোনো ডিফেন্সিভ মেকানিজম তৈরি করে হোক ওই জিনিসটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া, বের করে দেওয়া। এই জন্য কি হয়, এই সরাইতে গেলে ওইখানে কি হয়, ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন যখন হবে, সেই ইনফ্লামেশনটা কি হবে, মাল্টি অর্গান ইনভলভমেন্ট হবে। তো এটাই হচ্ছে আমাদের ইন এ শর্ট অ্যাসিলির যে প্যাথোফিজিওলজি, এই জিনিসটা আমরা পড়ার চেষ্টা করলাম যে অ্যাসিলি একটা অটোইমিউন ডিজিজ। এখানে কি হবে, অটো অ্যান্টিবডি প্রোডাকশন হবে এবং সেখানে কি হবে, ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়ে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের ফলে ওই জায়গাতে ইনফ্লামেশন হবে এবং সেটা কি হবে, মাল্টি অর্গান ইনভলভমেন্ট হবে, মাল্টি অর্গান ইনভলভমেন্ট হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমাদের অ্যাসিলি, এটাই হচ্ছে আমাদের অ্যাসিলি। এখন আমরা একটু ডেভিডসন বেসড পড়ার চেষ্টা করব, যেহেতু ডেভিডসনের হিমাটোলজি চ্যাপ্টার অ্যাসিলি টপিকটা খুব মানে খুব বড়ভাবে নাই, বাট যেভাবে আছে যতটুকু আছে ওইটুকু আপনার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ওইটুকু পড়লেই মোর দেন এনাফ। আপনি ডিসেম্বরে এফসিপিএস পার্ট 1 রয়েছে, সেই এফসিপিএস পার্ট 1 এর জন্য যতটুকু না পড়লেই নয় এবং বেসিক ক্লিয়ারের জন্য যতটুকু না জানলেই নয়, সেটুকু আমরা বোঝার এবং পড়ার চেষ্টা করব ডেভিডসনের আলোকে, 25th এডিশন ডেভিডসনের আলোকে আমরা পড়ার চেষ্টা করব। তো দেখেন, তো এসএলই আমরা পড়ছি, ঠিক আছে, সিস্টেমিক ইরেথ্রেমাটাস, লুপাস ইরেথ্রেমাটাসাস এসএলই। তো এখানে কি হয়, এখানে 90% এফেক্টেড পেশেন্ট কি, ফিমেল। 90% এফেক্টেড পেশেন্ট কারা, ফিমেল। ঠিক আছে, আর এই যে ডিজিজ, এটা অনসেট হবে কখন, মিডল এজ। মিডল এজ বলতে কি, বিটুইন হচ্ছে 20 and 30 ইয়ার্স। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এসএলই যে ডিজিজটা, সেই ডিজিজটা কাদের হয় বেশি, সেটা হচ্ছে ফিমেলদের বেশি হয় এবং 20 থেকে 30 বছরের মাঝখানে এটা হচ্ছে মানে পিক এজ যে এই এসএলই হওয়ার। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা এখান থেকে আমরা একটু জানতে পারলাম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এসএলইতে মেইন কজ অফ ডেথ কি, মেইন কজ অফ ডেথ হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ভুল করেন, অনেকে আমরা একটা টার্মের সাথে পরিচিত, সেটা হচ্ছে লুপাস নেফ্রাইটিস, যেখানে আসলে কিডনি ইনভলভমেন্ট থাকে। সো অনেকে ভাবি যে লুপাস নেফ্রাইটিস অনেক খারাপ, তার মানে হয়তো এসএলইর কজ অফ ডেথ হয়তো মানে আমাদের রেনাল সিস্টেমের কোনো ডিজিজের কারণে হয়, বাট না, এসএলইর মেইন কজ অফ ডেথ হচ্ছে আমরা চিন্তা করবো কি, কার্ডিওভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানলাম যে এসএলই সেটা 90% এফেক্টেড পেশেন্ট হচ্ছে ফিমেল এবং এটার অনসেট হচ্ছে 20 থেকে 30 বছরের মাঝখানে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে এটার মর্টালিটি রেট খুব বেশি। ঠিক আছে, মেইন কজ অফ ডেথ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে জানলাম। ঠিক আছে, এরপর আসি এখানকার প্যাথোফিজিওলজি। এই যে প্যাথোফিজিওলজি, এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। সো এখান থেকে কিছু কিছু জিনিস আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। বাকি যে যে বেসিক জিনিসটুকু, এটা কিন্তু অলরেডি আমরা একটু আগে আলোচনা করছি। জাস্ট কয়েকটা জিনিস আপনারা মনে রাখেন এখান থেকে, সেটা হচ্ছে কি, অ্যাসিলির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তার জেনেটিক ফ্যাক্টর। সবচেয়ে বড় ভূমিকা কি, জেনেটিক ফ্যাক্টর। এবং সেই জেনেটিক ফ্যাক্টরের সাথে কি, স্ট্রংগেস্ট রিজিয়ন অ্যাসোসিয়েশন লাইস উইথ অ্যালিলস অফ এইচএলএ ডিআর এবং ডিকিউ রিজিয়ন। ঠিক আছে, এবং যদি মোস্ট স্পেসিফিক্যালি বলে তাহলে কি, এইচএলএ ডিআর 2 and 3, এইচএলএ ডিআর 2 and 3 অ্যান্ড ডিকিউ, এগুলা হচ্ছে যে মোস্ট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড। এটা অনেক সময় আমাদের হচ্ছে যে এসবিএ বা এমসিকিউ তে চলে আসে যে কোন কোন এইচএল এর মানে অ্যাসোসিয়েশন থাকে এসএলইর সাথে, কোন, এটা হচ্ছে এইচএলএ ডিআর 2 3 অ্যান্ড ডিকিউ, এইচএলএ ডিআর 2 3 অ্যান্ড ডিকিউ। এই কয়েকটা জিনিস এখান থেকে পড়লেই হবে। ঠিক আছে, বাকি যে প্যাথোফিজিওলজিটুকু আছে এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা একটু আগে যে একদম বেসিক কথাবার্তা বলছি, ওই বেসিক কথাবার্তার মধ্যেই সবকিছু আমরা পড়ে ফেলছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে আমি অ্যাসিলি জিনিসটা অ্যাসিলি চিনলাম, বাটারফ্লাই র্যাশটাকে, আর কি কি ফিচার থাকতে পারে অ্যাসিলিতে, আর কি কি ধরনের প্রবলেম নিয়ে মানুষ আসতে পারে, বা কি কি ফিচার বা কি কি জিনিসগুলো দেখলে আমি বুঝবো যে না, এটা হচ্ছে যে অ্যাসিলি। তো এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি, আসেন। সেটা হচ্ছে কি, মেইন কথা হচ্ছে এখানে সিমটম থাকবে কি কি, ফিভার, ওয়েট লস এবং লিম্ফ অ্যাডেনোপ্যাথি। ঠিক আছে, ডিউরিং ফ্লেয়ার্স অফ ডিজিজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, ডিউরিং ফ্লেয়ার্স অফ ডিজিজ অ্যাক্টিভিটি, তার মানে যখন যখন এই রোগটা একদম অ্যাক্টিভ অবস্থায় থাকবে, যখন অ্যাসিলি অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তখন আমরা অনেক সময় এগুলা পেতে পারি। সেটা কি, ফিভার, ওয়েট লস এবং লিম্ফ্যাডেনোপ্যাথি। সাথে নর্মালি আমরা যেগুলা পাই যে ফ্যাটিগনেস থাকে, আর্থালজিয়া থাকে, এই জিনিসগুলো এখানে থাকতে পারে, যে কোনো ইনফ্লামেটরি ডিজিজই থাকতে পারে। এখন আসি আর্থাইটিস। ঠিক আছে,
যদি বলা হয় যে অ্যাসিলির মোস্ট কমন সিমটম কি, সেটা হবে কি আর্থালজিয়া। অ্যাসিলির মোস্ট কমন সিমটম কি, সেটা হচ্ছে কি আর্থালজিয়া। সেটা কি 90% পেশেন্টের থাকে। অ্যাসিলির মোস্ট কমন সিমটম হচ্ছে কি আর্থালজিয়া, ঠিক আছে। এবং এটা কি, এটার সাথে মর্নিং স্টিফনেস থাকে, যেহেতু অ্যাসিলি একটা কি ইনফ্লামেটরি ডিজিজ, ঠিক আছে। তার মানে কি এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের মর্নিং স্টিফনেস থাকবে, ঠিক আছে। এবং আর্থালজিয়া এখানে হচ্ছে মোস্ট প্রমিনেন্ট ফিচার। জয়েন্ট ডিফর্মিটিস থাকতে পারে এখানে, যে জ্যাকোর্স আর্থোপ্যাথি নামে একটা কথা আছে, সেটা কি হয় যখন টেন্ডন ড্যামেজ হয়, যখন কি হয় টেন্ডন ড্যামেজ হয়, যখন আর্থালজিয়ার সাথে আপনি টেন্ডন ড্যামেজ পাবেন, তখন সেটাকে আমরা বলবো কি জ্যাকোর্স আর্থোপ্যাথি, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি অ্যাসিলিতে কোনো ধরনের জয়েন্ট ইরোশন থাকে না, ঠিক আছে। অ্যাসিলিতে কি থাকে না, জয়েন্ট ইরোশন থাকে না। দেখেন আমরা যখন আরে পড়ছি, ঠিক আছে, আরেতে কি থাকে, জয়েন্ট ইরোশন থাকে। আর অ্যাসিলিটি, অ্যাসিলিটি কি হয়, নন ইরোসিভ, নন ইরোসিভ আর্থালজিয়া হয়। কি হয়, নন ইরোসিভ আর্থালজিয়া হয়। দেখেন আরএতে, তার মানে মনে রাখবেন আরএ এবং অ্যাসিলির একটা ওয়ান অফ দ্য মেইন ডিফারেন্সিয়াল পয়েন্ট হচ্ছে কি আরএতে কি থাকে, জয়েন্ট ইরোশন থাকে। আর অ্যাসিলিতে কি হয়, নন ইরোসিভ থাকে। মেইন কথা হচ্ছে জয়েন্ট ইরোশন থাকে না, তার মানে কি নন ইরোসিভ আর্থালজিয়া থাকে। এই পয়েন্টটা একটু মাথায় রাখেন, সেখানে আর্থালজিয়া থাকবে, সেটা কি হবে, নন ইরোসিভ, ইরোসিভ আর্থালজিয়া, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখেন। এখন আসি হচ্ছে রেইনল্ডস ফেনোমেনন, ঠিক আছে। এখন আসি কি রেইনল্ডস ফেনোমেনন। রেইনল্ডস ফেনোমেনন ইজ ক্যারেক্টারাইজড বাই ভ্যাসোকনস্ট্রিকশন অফ দ্য স্মল ভেসেলস অফ দ্য হ্যান্ড, ঠিক আছে। এটা কি ভ্যাসোকনস্ট্রিকশন অফ দ্য স্মল ভেসেলস অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট ইন রেসপন্স টু কোল্ড লিডিং টু pallor followed by cyanosis of the affected digits followed by vasodilation causing the affected disease to turn red, ঠিক আছে। মানে হচ্ছে রেনল্ডস ফেনোমেনন হচ্ছে এমন এক ধরনের মানে ব্যাপার, সেখানে কি হবে আমাদের যে স্মল ভেসেল থাকে হ্যান্ড এবং ফিটে, যে স্মল ভেসেল থাকে, সেই স্মল ভেসেল গুলো কি কনস্ট্রিক্ট হয়ে যাবে। সেই স্মল ভেসেল গুলো কি হবে, কনস্ট্রিক্ট হয়ে যাবে কখন, যখন এটা আমাদের ঠান্ডা বা কোল্ডের সংস্পর্শে আসবে। অনেক সময় আমরা বলি যে ঠান্ডা পানির ভিতরে হাত ভিজিয়ে রাখেন, তখন কি হবে এই জিনিস যে হাত ভিজিয়ে রাখলে কি হবে, ওই জায়গাটা প্যালোর হয়ে যাবে, প্যালোর হয়ে সায়ানোস ডেভেলপ করে, এবং সেই জিনিসটা কি হবে পরবর্তীতে ভ্যাসোডাইলেশন হয়ে রেড কনভার্ট হবে। তো মেইন কথা আমার এটা জানতে হবে, ফেনোমেনন কি, রেনো আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন হতে হবে ইন রেসপন্স টু কোল্ড। মানে যখন আমি কোল্ডের সংস্পর্শে আসবো, তখন আমার কি হবে, হ্যান্ড এবং ফিটের যে মানে হাত এবং পায়ের যে স্মল ভেসেল গুলো আছে, সেই ভেসেল গুলার কি হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ঠিক আছে। তো এখানে দেখেন যে ফিচার অফ, তো রেইনল্ডস ফেনোমেনন নাম্বার দুই ধরনের আছে, একটা হচ্ছে কি প্রাইমারি, একটা হচ্ছে কি সেকেন্ডারি, ঠিক আছে। তো সেকেন্ডারি যে রেনল্ডস ফেনোমেনন, সেই সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেননের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু হচ্ছে ফিচার রয়েছে, তো সেই জিনিসগুলো একটু দেখতে হবে। সেটা হচ্ছে কি এজ এট অনসেট অফ দ্য ওভার 25 ইয়ার্স, ঠিক আছে, মানে 25 ইয়ার্স এর বেশি হইতে হবে। আদার্স ফিচার্স অফ কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের অনেক ফিচার্স আছে, সেগুলো থাকতে হবে। অ্যাবসেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি অফ আরপি, মানে হচ্ছে ফ্যামিলিতে কারো হচ্ছে রেইনল্ডস ফেনোমেনন আছে এরকম হিস্ট্রি থাকা যাবে না। সিভিয়ারিটি অফ সিমটম, মানে সিমটম গুলা ডে বাই ডে মোর সিভিয়ার হবে। প্রেজেন্স অফ ডিজিটাল আলসারেশন, তো যেহেতু হচ্ছে এখানে হ্যান্ড এবং ফিট মানে হাত এবং পায়ের যে স্মল ভেসেল, সেই স্মল ভেসেল গুলাতে কি হয়, কনস্ট্রিকশন হয়, এবং কনস্ট্রিকশন হয়ে পরবর্তীতে দেখা যাবে যে এখানে যে ইন্টার ডিজিটাল রয়েছে, মানে যে ডিজিট গুলো আছে, ডিজিট বলতে আমাদের হাত বা হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল গুলো আছে, সেখানে আলসারেশন হবে। এবং অবশ্যই কি হইতে হবে, মেল জেন্ডার হইতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে কি ফিচার্স অফ সেকেন্ডারি রেইনল্ডস ফেনোমেনন। তার মানে কি এজ কি হবে, 25 ইয়ার্স এর বেশি হইতে হবে। আদার্স ফিচার অফ কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকতে হবে। অ্যাবসেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি অফ আরপি, মানে রেইনল্ডস ফেনোমেনন, মানে ফ্যামিলিতে কারো রেইনল্ডস ফেনোমেনন থাকা যাবে না। সিভিয়ারিটি অফ সিমটম, প্রেজেন্স অফ ডিজিটাল আলসারেশন এন্ড মেল জেন্ডার। এই জিনিসগুলো কি হবে আমার এমসিকিউ তে আসবে, ঠিক আছে। এমসিকিউ তে এই জিনিসগুলো আসবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সো এমসিকিউ তে ডিরেক্ট এভাবে আসে যে ফিচার্স অফ সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনন আর, নিচে এই জিনিসগুলো দেওয়া থাকবে, তো এখান থেকে আমাদের ট্রু ফলস অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের থাকবে।
এখন এক্সামিনেশন অফ ক্যাপিলারি নেইল ফোল্ড লুপস, সরি। তো এরপর বাকি জিনিস, এরপর সেকেন্ড আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্কিন। ঠিক আছে। তো এসএলই তো হচ্ছে স্কিন সবচেয়ে বেশি ইনভলভড হয়। ঠিক আছে, এটা স্কিন খুব কমনলি ইনভলভড হয় এসএলই তে। তো সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো, সেটা হচ্ছে কি, এই যে আমরা একদম শুরুতে দেখছি যে একটি একটা বাটারফ্লাই র্যাশের মতো একটা ছবি দেখছি, তাই না? তো এই যে স্কিন যে ইনভলভমেন্ট হয়, সেই স্কিন ইনভলভমেন্টটা কখন হয়? যখন হচ্ছে এক্সপোজার টু আল্ট্রা ভায়োলেট লাইটের, মানে হচ্ছে সূর্যের আলোর সংস্পর্শে যখন আসবে, তখন হচ্ছে মেইনলি আমাদের স্কিন ইনভলভমেন্ট গুলা আরো তীব্র থেকে তীব্রতর হবে। ঠিক আছে। তো মেইন ক্লাসিক্যাল এখানে র্যাশ হচ্ছে কি, মেলার ফেসিয়াল র্যাশ। ঠিক আছে। তার মানে কি, আমাদের যে ফেসে যে চিক বলে আমরা, সেই চিকে হচ্ছে কি আমাদের যে মেলার ফেসিয়াল একটা ক্যারেক্টারিস্টিক র্যাশ থাকবে। সেটা কি হবে? ইরাইথ্রামাটাস, রেইসড এন্ড পেইনফুল অর ইচি। এবং হচ্ছে সেটা কি হবে? স্পেয়ারিং নেজোলেবিয়াল ফোল্ড। তার মানে দেখেন, আমরা যদি এই ছবিটা একটু দেখি, এই যে এই যে র্যাশটা, এই র্যাশের কথাই হচ্ছে এখানে বলা হয়েছে, যেখানে কি থাকবে? মেলার র্যাশ থাকবে, এবং সেটা কি হবে? ইরাইথ্রেমাটাস, মানে হচ্ছে রেডিশ একটা র্যাশ থাকবে। এবং এইখানে যে মার্জিনটা আছে, এই মার্জিনটা অনেক ক্ষেত্রে কি থাকবে? রেসড থাকবে। এবং হচ্ছে কি, এই জায়গাটা প্রচুর চুলকাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে এই দুই পাশে, এটাকে বলা হয় নেজোলেবিয়াল ফোল্ড, এই জায়গাটা কি হবে? স্পেয়ার করবে। তার মানে হচ্ছে এই জায়গাটাতে আপনার এই ধরনের র্যাশ থাকবে না। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি, ডিসকয়েড র্যাশ ক্যারেক্টারিস্টিক্স বাই হাইপার ক্যারাটোসিস এন্ড ফলিকুলার প্লাগিং উইথ স্ক্যারিং অ্যালোপেশিয়া। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু একটু জানতে হবে। ডিসকয়েড র্যাশ তার মানে কি, এরকম ছোট 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 দানা দানার মতো একটা র্যাশ থাকবে, যেখান দিয়ে কি হবে? এই যে এই র্যাশটা কি হবে? শক্ত হবে, হাইপার ক্যারাটোসিস, এবং হচ্ছে ফলিকুলার প্লাগিং হবে। সবচেয়ে মেইন কথা হচ্ছে কি, এখানে কি হবে? স্ক্যারিং অ্যালোপেশিয়া। এই টার্মটা একটু মাথায় রাখবেন, যে যদি আমাদের স্কাল্প ইনভলভমেন্ট হয়, তখন হচ্ছে আমরা কি পাবো? স্ক্যারিং অ্যালোপেশিয়া পাবো। আবার নন স্ক্যারিং অ্যালোপেশিয়াও পাওয়া যেতে পারে, যখন এটা কি থাকবে? অ্যাক্টিভ অবস্থায় থাকবে। ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে, যে অ্যাসিলিতে কি স্ক্যারিং অ্যালোপেশিয়া এবং নন স্ক্যারিং অ্যালোপেশিয়া দুইটা জিনিসই পাওয়া যায়। নন স্ক্যারিং কখন পাওয়া যাবে? যখন ডিজিজটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। ঠিক আছে। এরপরে কি আছে? আর্টিকারিয়াল ইরাপশন, আর আছে লিভেডো রেটিকুলারিস। ঠিক আছে। লিভেডো রেটিকুলারিস হচ্ছে আরেকটা জিনিস। সেই জিনিসটা কি? লিভেডো রেটিকুলারিস অনেক সময় দেখবেন যে পায়ে জালের মতো জিনিস দেখা যায়। এখানে কি হয়? এখানে যে আমাদের যে যে ভ্যানাস সিস্টেম থাকে আমাদের লেগ থেকে, সেই ভ্যানাস সিস্টেমের একটা অবস্ট্রাকশনের কারণে দেখা যায় ওইখানে একটা ক্যারেক্টারিস্টিক, মানে লেশন থাকার কারণে ওই র্যাশটা পাওয়া যায়। সেটা হচ্ছে অনেকটা জালের মতো, সেটা হচ্ছে কি অনেকটা জালের মতো। ঠিক আছে, এই যে আমরা এই ছবিটা যদি একটু দেখি, যে এই ছবিটা দেখেন, এখানে কি অনেকটা জালের মতো একটা র্যাশ আছে। ঠিক আছে, অনেকটা জালের মতো র্যাশ। ঠিক আছে, এরকম আপনি চাইলে এরকম জালের মতো ভাগ করতে পারবেন। ঠিক আছে, এরকম জালের মতো ভাগ করতে পারবেন। ঠিক আছে। এটা কি বলে কি? রিভেডো রেটিকুলারিস। এখন এই লিভেডো রেটিকুলারিস কোথায় কোথায় পাওয়া যায়, এটা একটা জিনিস। লিভেডো রেটিকুলারিস পাওয়া যায় হচ্ছে অ্যাসিলিতে। লিভেডো রেটিকুলারিস পাওয়া যায় এন্টি ফসফোলিপিড সিন্ড্রোমে। লিভেডো রেটিকুলারিস পাওয়া যায় প্যান প্যানে পাওয়া যায়। প্যান মানে হচ্ছে পলি আর্টেরাইটিস নোডোসা। এটা এক ধরনের ভাস্কুলাইটিস, এখানে পাওয়া যায়। এই প্যান সম্পর্কিত কথাবার্তা আছে আমাদের রিউমাটোলজির ভাস্কুলাইটিস চ্যাপ্টারে। ওইখানে হচ্ছে আমরা প্যান নিয়ে আরো ডিটেলস পড়াশোনা করব। ঠিক আছে। লিভারের রেটিকুলারিস পাওয়া যায় কোলেস্টেরল এম্বোলিজমে। এটাও নিয়েও পড়াশোনা আছে। এটা আমরা কোথায় পড়বো? এটা হচ্ছে আমরা নেফ্রোলজিতে পড়বো। এই কয়েকটা জায়গায় হচ্ছে কি পাবো আমরা? লিভেডো রেটিকুলারিস পাবো। ঠিক আছে, লিভেডো রেটিকুলারিস পাবো। ঠিক আছে। তার মানে যদি আমাকে বলে যে অ্যাসিলির স্কিন ফিচার কি কি, এবং যদি এটা এমসিকিউতে আসে, আমরা পারবো না। মেলার ফেসিয়াল রেস থাকবে, সেটা ইউরেথেমাটাস রেস থাকবে, এবং সেখানে কি হবে? নেসোলেবিয়াল ফোল্ডটা স্পেয়ার হবে। ঠিক আছে। ডিসকয়েড রেস থাকবে, এবং স্ক্যারিং অ্যালোপেশিয়া থাকতে পারে। নন স্ক্যারিং অ্যালোপেশিয়া থাকবে যখন ডিজিজটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আর্টিকারিয়াল ইরাপশন থাকবে। আর হচ্ছে লিভেডো রেটিকুলারিস থাকতে পারে যদি একটা সিভিয়ার থাকে। ঠিক আছে। এগুলো হচ্ছে স্কিন ম্যানিফেস্টেশন অফ অ্যাসিলি। এখন আসি কিডনি ইনভলভমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিডনি এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে।
দেখেন কি বলছে, রেনাল ইনভলভমেন্ট ইজ ওয়ান অফ দ্য মেইন ডিটারমিনেন্টস অফ প্রগনোসিস অ্যান্ড রেগুলার মনিটরিং অফ ইউরিন অ্যানালাইসিস অ্যান্ড ব্লাড প্রেশার ইজ এসেনশিয়াল। ঠিক আছে, যদি আপনাকে কোশ্চেন করে যে অ্যাসিলি প্রগনোসিস দেখার জন্য মোস্ট কমন কি দেখা হয়, সেটা হচ্ছে কি আমরা রেনাল ইনভলভমেন্ট দেখবো। কি দেখবো? রেনাল ইনভলভমেন্ট দেখবো। এটা কিন্তু আমাদের এসবিএ তে চলে আসে। ঠিক আছে, এসবিএ তে চলে আসে যে ওয়ান অফ দ্য মেইন ডিটারমিনেন্টস অফ প্রগনোসিস ইন কেস অফ এসএলই কি, সেটা হচ্ছে রেনাল ইনভলভমেন্ট আছে কিনা। ঠিক আছে, যদি রেনাল ইনভলভমেন্ট থাকে সেটার প্রগনোসিস কিন্তু একটু খারাপ, যদি রেনাল ইনভলভমেন্ট না থাকে প্রগনোসিস কিন্তু বেশ ভালো। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই প্রগনোসিসটা ডিপেন্ড করতেছে কার উপরে, সেটা হচ্ছে কি আমাদের রেনাল ইনভলভমেন্ট আছে কিনা। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট যাই। এখন এই যে রেনাল লেশন, ঠিক আছে, এসএলই তে কি হয়, কিছু আমি কিছু মেইন মেইন জিনিস আপনাদের বলে রাখি, সেগুলো আপনারা মনে রাখবেন। সরি, এসএলই তে কি হয়, এসএলই তে আমাদের, সরি আমার স্ক্রিন কাজ করতেছে না, একটু হোল্ড করতে হবে। দেখেন এসএলই তে কি হয়, এসএলই তে হচ্ছে আমাদের কি হয়, প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। কি হয়? প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। সো এই জিনিসটা কিন্তু আপনাকে একটু জানতে হবে। ঠিক আছে, যে এসএলই তে কি হয়, কি ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, সেটা হচ্ছে কি প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। এখানে আসলে কি হয়, এখানে আসলে হেমাচিউরিয়া হয়, সাথে হচ্ছে আমাদের প্রোটিনিউরিয়া হয়। আহ তো এই জিনিসটা আমরা, আর সাথে হচ্ছে আমরা অনেক সময় কাস্ট পাইতে পারি, সেটা কখন পাবো, আমরা হচ্ছে ইউরিন মাইক্রোস্কোপিতে পাইতে পারি। ঠিক আছে, সরি আমি একটু স্ক্রিনটা ঠিক করে দিচ্ছি। আহ, ঠিক আছে, ঠিক আছে। অ্যাসিলিতে কি পাবো আমরা, প্রলিফারেটিভ গ্লোমেরুলো নেফ্রাইটিস পাবো। এবং সেখানে আমাদের ফিচার গুলা কি থাকবে, যেহেতু গ্লোমেরুলো নেফ্রাইটিস তার মানে আমাদের মেইন এখানে ফিচার থাকবে কি, হেমাচিউরিয়া। সো এখানে আমাদের হেমাচিউরিয়া থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, আর কি থাকে এখানে আমাদের আরবিসি কাস থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। এগুলো আমরা কোথায় পাবো, ইউরিন আরই যদি আমরা একটা করি, ইউরিন মাইক্রোস্কোপি, তাহলে কিন্তু আমরা এই ফিচার গুলো পাবো। এবং অ্যাসিলিতে কি হবে আমাদের, আবারও বলতেছি, সেটা হচ্ছে গিয়ে প্রলিফারেটিভ গ্লোমেরুলো নেফ্রাইটিস আমরা পাবো। ঠিক আছে, এখন আসি কার্ডিওভাস্কুলার। ঠিক আছে, অ্যাসিলির মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটা আপনারা মাথায় ঢুকে রাখেন যে অ্যাসিলির মোস্ট কমন কজ অফ ডেথ কি, কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখন এই যে কার্ডিওভাস্কুলার কজ, ঠিক আছে, মোস্ট কমন ম্যানিফেস্টেশন কি, সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস। মোস্ট কমন ম্যানিফেস্টেশন কি, পেরিকার্ডাইটিস। একটু আগে আমরা পড়ছি যে এসএলইতে মোস্ট কমন সিম্পটম কি, সেটা ছিল কি আর্থাইটিস। আর এখন আমরা বললাম কি মোস্ট কমন ম্যানিফেস্টেশন কি, সেটা হচ্ছে কি পেরিকার্ডাইটিস। ঠিক আছে, সো এসএলই তে যখন এক ধরনের মায়োকার্ডাইটিস হইতে পারে, এন্ডোকার্ডাইটিস হইতে পারে। যখন এসএলই তে এন্ডোকার্ডাইটিস হবে তখন এটাকে আমরা বলবো লিডম্যান স্যাক এন্ডোকার্ডাইটিস। এই জিনিসটাও কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু আমাদের পরীক্ষা আসে। তার মানে আমরা দেখেন কার্ডিওভাস্কুলার থেকে কয়েকটা ইনফরমেশন জানলাম। প্রথম ইনফরমেশন কি, যে এসএলই তে মোস্ট কমন কজ অফ ডেথ কি, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। এসএলইর মোস্ট কমন ম্যানিফেস্টেশন হচ্ছে পেরিকার্ডাইটিস। এখানে কি হয়, মায়োকার্ডাইটিসও হয়, এন্ডোকার্ডাইটিসও হয়। যখন এসএলই প্লাস এন্ডোকার্ডাইটিস বলবো তখন আপনারা মাথায় রাখবেন যে এটার নাম কি, লিবম্যান স্যাক এন্ডোকার্ডাইটিস। সেটার নাম কি, লিবম্যান স্যাক এন্ডোকার্ডাইটিস। এখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে আমাদের যে হার্টের ভালভ থাকে সেই ভালভে কি হয়, স্টেরাইল ফিব্রিন কন্টেনিং ভেজিটেশন হয়। কি হয়, স্টেরাইল ফিব্রিন কন্টেনিং ভেজিটেশন হয়। ঠিক আছে, তো এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমাদের কি হয়, এর ফলে ওই জায়গাটাতে একটা থ্রম্বাস ফর্মেশন হয়। যখন থ্রম্বাস ফর্মেশন হবে তখন কি হবে, আর্টারিয়াল একটা থ্রম্বোসিস হবে, এবং এর চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। আর্টারিয়াল যদি থ্রম্বোসিস হয় তার মানে কি, তার মানে ওই আর্টারিয়াল থ্রম্বোসিস পরবর্তীতে
পরবর্তীতে কি হবে, আমাদের স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এমআই এর রিস্কটা অনেক বাড়ায় দিবে। সো এই জিনিসগুলা কিন্তু হয়। তো তো অ্যাসিলির যে কার্ডিওভাস্কুলার কজ সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের যে ফিব্রিন যে কন্টেনিং ভেজিটেশন সেটা হচ্ছে হার্টের ভালভে অ্যাকুমুলেশন হয়, সেখান থেকে থ্রম্বাস ফর্ম করে, আর্টারিয়াল থ্রম্বোসিস সেখান থেকে হয়। এবং অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি নামে একটা কথা আছে, সেই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম তখনই হয় যখন অ্যাসিলির সাথে কোনো একটা থ্রম্বাস ফর্ম করে, সেখান থেকে হাইপার কোয়াগুলেটিভ স্টেট তৈরি হয়। তো এটা নিয়ে আমরা পড়বো সামনে। যখন এই থ্রম্বাস তৈরি হবে তখন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স বেড়ে যাবে, এবং পরবর্তীতে স্ট্রোক এবং এমআই এর চান্সও অনেক বেশি বেড়ে যাবে। তো অ্যাসিলির আমরা কার্ডিওভাস্কুলার যে ফিচার সেগুলো সম্পর্কে একটু জানলাম। এবার আসি অ্যাসিলির যে লাং ফিচার। তো লাং ইনভলভমেন্ট কমন এবং মোস্ট ফ্রিকোয়েন্টলি ম্যানিফেস্ট অ্যাজ প্লুরাইটিক পেন অথবা সেরোসাইটিস অর প্লুরাল ইফিউশন। সো এখানে যদি আপনাকে কোশ্চেন করে যে মোস্ট কমন লাং ফিচার অফ অ্যাসিলি, সেটা কি, সেটা হচ্ছে সেরোসাইটিস অথবা প্লুরাল ইফিউশন। সেটা কি, সেরোসাইটিস অথবা প্লুরাল ইফিউশন। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এভাবেই কোশ্চেন আসে। ঠিক আছে, আমি যেভাবে বলতেছি ঠিক এভাবেই কোশ্চেন আসবে পরীক্ষায়। আদার কি কি ফিচার থাকতে পারবে, সেটা হচ্ছে নিউমোনাইটিস থাকতে পারবে, অ্যাটেলেকটেসিস থাকবে, লাং ভলিউম কমে যেতে পারে, এবং পালমোনারি ফাইব্রোসিস থাকতে পারে। ঠিক আছে, তো এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমাদের যেহেতু এসএলই একটা মানে থ্রম্বো এম্বোলিজমের একটা চান্স বেশি থাকে, তো যেহেতু এখানে থ্রম্বাস ফর্মেশন হয়, পরবর্তীতে থ্রম্বাসটা এম্বোলি হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, এবং সেখান থেকে হচ্ছে আমাদের অনেক স্ট্রোক এমআই সেগুলো রিস্ক বাড়াইতে পারে। তো এই যে অ্যাসিলির যেহেতু থ্রম্বো এম্বোলিজমের চান্স অনেক বেশি, ওখান থেকে আমাদের কি হয়, অ্যান্টিফসফোলিপিড যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমের আমাদের হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের এসিলির লাং ফিচার। নিউরোলজিক্যাল ফিচারও আছে এসিলি, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যদি মোর স্পেসিফিকলি আমরা বলতে চাই, সেটা হচ্ছে কি ভিজুয়াল হ্যালুসিনেশন, কোরিয়া, অর্গানিক সাইকোসিস, ট্রান্সভার্স মায়ালাইটিস, আর হচ্ছে লিম্ফোসাইটিক মেনিনজাইটিস। ঠিক আছে, লিম্ফোসাইটিক মেনিনজাইটিস কি হবে, নর্মালি আমাদের কি হয়, নর্মালি আমাদের মেনিনজাইটিসে কি থাকে, ভাইরাল হয়, তার ব্যাকটেরিয়াল হয়। লিম্ফোসাইটিক মেনিনজাইটিস মেনলি হচ্ছে যে ভাইরাল মেনিনজাইটিস এখানে মেনলি হয়ে থাকে। ঠিক আছে, হ্যামাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনও আছে এসএলইর ক্ষেত্রে। সেটা কি হতে পারে, আমাদের ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়, সেটা হচ্ছে স্পেশালি নিউট্রোফিল কাউন্ট কমে যেতে পারে, নিউট্রোপেনিয়া হয়, লিম্ফোসাইট কমে গিয়ে লিম্ফোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, হেমোলাইটিক এনিমিয়া। তার মানে এখানে প্যানসাইটোপেনিয়ার ফিচার নিয়ে পেশেন্ট আসতে পারে। ঠিক আছে, তো এখানে একটা লাইন আছে দেখেন, যে ডিগ্রি অফ লিম্ফোপেনিয়া ক্যান সামটাইমস বি গাইড টু ডিজিজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, এটাও কিন্তু এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ঠিক আছে, যে ডিজিজ অ্যাক্টিভিটি গাইড করার জন্য কোন প্যারামিটারটা দেখতে হয়, সেটা হচ্ছে কি, ডিগ্রি অফ লিম্ফোপেনিয়া। সেটা কি, ডিগ্রি অফ লিম্ফোপেনিয়া। সেটা কি দেখবো আমরা, ডিজিজ অ্যাক্টিভিটি গাইড করার জন্য আমরা কি দেখবো, দ্য ডিগ্রি অফ লিম্ফোপেনিয়া। আরেকটা জিনিস আমরা পড়ছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা দেখেন, সেটা হচ্ছে আমরা কি পড়ছি কি, প্রগনোসিস দেখার জন্য কি দেখবো আমরা, সেটা হচ্ছে রেনাল ইনভলভমেন্ট আছে কিনা। প্রগনোসিস দেখার জন্য কি দেখবো, রেনাল ইনভলভমেন্ট আছে কিনা। আর ডিজিজ অ্যাক্টিভিটি দেখার জন্য আমরা কি দেখবো, ডিগ্রি অফ লিম্ফোপেনিয়া। লিম্ফোপেনিয়ার মানে হচ্ছে সেটা কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট কত আছে, সেটা বাড়তেছে না কমতেছে, এই যে ডিগ্রি, মানে এই যে তাদের পরিবর্তন লিম্ফোসাইটের, সেটা হচ্ছে আমরা দেখে ডিজিজ অ্যাক্টিভিটিটা চিন্তা করতে পারবো। ঠিক আছে, জিআইটি কিছু ফিচারও আছে, সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে মাউথ আলসার। সেটা হচ্ছে পেইনফুল মাউথ আলসার নিয়ে অনেক সময় পেশেন্ট আসতে পারে। আরেকটা সিরিয়াস কমপ্লিকেশন হচ্ছে মেজেন্টারিক ভাস্কুলাইটিস। ঠিক আছে, মেজেন্টারিক ভাস্কুলাইটিসও নিয়ে আসতে পারে, তখন পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন, বাওয়াল ইনফেকশন বা পারফোরেশনের ফিচার নিয়েও পেশেন্ট চলে আসতে পারে। পেডিয়াট্রিক কিছু ফিচার আছে অ্যাসিলির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, আমরা যে রেনাল ডিজিজ পড়ছি আর হচ্ছে কিউটিনিয়াস যে ম্যানিফেস্টেশন, স্কিন ম্যানিফেস্টেশন, সেই রেনাল ডিজিজ এবং স্কিন ম্যানিফেস্টেশন, এগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের বা পেডিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইনভলভমেন্ট থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অল অ্যাবাউট যে অ্যাসিলির যে ফিচার। ঠিক আছে, যে ফিচার গুলো রয়েছে সেগুলা, সেগুলো একটা সুন্দর বক্স আছে এখানে, সেটা হচ্ছে কি আমাদের একটা সুন্দর আমরা ছন্দ দিয়ে এটা মনে রাখতাম যে এমডি সোপ ব্রেন। এমডি সোপ ব্রেন, এটা দিয়ে আমরা মনে রাখতাম যে এখানে 11টা ফিচার আছে। এই 11টা ফিচার, এম এ হচ্ছে কি আমাদের মেলার র্যাশ, ডি তে হচ্ছে ডিসকয়েড র্যাশ, এস এ হচ্ছে আমাদের সেরোসাইটিস, ওতে হচ্ছে ওরাল আলসার, এতে হচ্ছে যে আবার আর্থাইটিস, পি তে হচ্ছে ফটোসেন্সিটিভিটি, বি তে হচ্ছে যে আমাদের
যে ব্রেন অর্থাৎ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আর হচ্ছে রেনাল ডিসঅর্ডার, এতে হচ্ছে যে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি যেটা আছে, আইতে হচ্ছে ইমিউনোলজিক্যাল, আর এনে হচ্ছে যে আমাদের যে নিউরোলজিক্যাল, ঠিক আছে। বিতে ছিল ব্লাড অর্থাৎ হেমাটোলজিক্যাল। এই হচ্ছে এমডি সোপ ব্রেন, এটা দিয়ে আমরা অনেক সময় ছোটবেলায় মনে রাখতাম জিনিসগুলা। তো এই সবগুলা জিনিস কিন্তু আমরা অলরেডি পড়ছি, যে মেলার রেস যখন আমরা পড়ছি তখন কিন্তু বলছি যে এটা হচ্ছে অনেকটা ইরেথ্রেমাটাস থাকে, রেইস থাকে, এবং হচ্ছে নেজোলেবিয়াল যে ফোল্ড থাকে সেটা হচ্ছে এখানে স্পেয়ার করে। নেজোলেবিয়াল ফোল্ডটা কি করে? স্পেয়ার করে। ডিসকয়েড রেস যখন আমরা পড়ছি তখন বলছিলাম যে এখানে কি থাকে, ইরেথ্রেমাটাস রেইসড প্যাচেস থাকে, সেটা হাইপার ক্যারাটোসিস হয়, এবং সেখানে কি থাকে, সেখানে হচ্ছে অনেক সময় স্ক্যারিং থাকতে পারে এবং ফলিকুলার প্লাগিং থাকে। ফটোসেন্সিটিভিটি যখন পড়ছি, যে এসএলই পেশেন্ট গুলা সেগুলা কখন ফ্লেয়ার হয়, মেনলি হচ্ছে যে যে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন বা স্কিন ম্যানিফেস্টেশন গুলা ফ্লেয়ার হয় যখন এটা আমাদের সানলাইটের সংস্পর্শে আসে। তবে ওরাল আলসার, এখানে হচ্ছে পেইনফুল ওরাল আলসার পাওয়া যায়। অনেক সময় হচ্ছে যে নেজোফেরিয়াল জেল আলসারেশন থাকতে পারে, যেটা পেইনলেস থাকে। আর এখানে কি সবচেয়ে ইম্পর্টেন্টলি নন ইরোসিভ আর্থাইটিস থাকে, যেখানে আমরা রিউমাটয়েড আর্থাইটিসে পড়ছিলাম, সেখানে হচ্ছে জয়েন্ট ইরোশন থাকে বা ইরোসিভ আর্থাইটিস থাকে। সেরোসাইটিস এসএলইর মোস্ট কমন হচ্ছে লাং ফিচার হচ্ছে যে প্লুরাইটিক পেইন থাকে, অর্থাৎ প্লুরাল ইফিউশন থাকে। এখানে আবার পেরিকার্ডাইটিসও থাকতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়েও অনেক সময় আসতে পারে পেশেন্ট। রেনাল ডিজিজ আমরা অলরেডি পড়ছি, যেখানে হচ্ছে প্রলিফারেটিভ হচ্ছে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে। সো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসে কি হয়, সেখানে হচ্ছে হেমাচিউরিয়া থাকে, প্রোটিনিউরিয়া থাকে, আরবিসি কাস্ট থাকতে পারে, গ্র্যানুলার টিউবুলার কাস্টও এখানে থাকতে পারে। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অলরেডি আমরা পড়ছি, এখানে হচ্ছে যে আমাদের অ্যাসিলির কারণে কি হয়, সিজার বা সাইকোসিস হয়, অনেক সময় হচ্ছে হ্যালোসিনেশন বা কোরিয়া নিয়েও পেশেন্ট চলে আসতে পারে। হ্যামাটোলজিক্যাল ডিসঅর্ডার আমরা অলরেডি পড়ছি, যেখানে হচ্ছে হেমোলাইটিক এনিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। এক কথায় হচ্ছে আমাদের প্যানসাইটোপেনিয়ার ফিচার নিয়ে পেশেন্ট চলে আসতে পারে। ইমিউনোলজিক্যাল অলরেডি আমরা একটু পর পড়বো, ইমিউনোলজিক্যাল এএনএ, হ্যাঁ, এই জিনিসটা একটু পর পড়বো। এর জন্য আমরা শুরুতে ইনভেস্টিগেশনে চলে যাই। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিলি থেকে ইনভেস্টিগেশন থেকে মেনলি আমাদের কোশ্চেন চলে আসে, অ্যাসিলির ইনভেস্টিগেশন থেকে আমাদের কোশ্চেন গুলা চলে আসে। ঠিক আছে, এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় ইনভেস্টিগেশন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এই জিনিসটা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব। এই যে আমি একটু আগে যে ক্রাইটেরিয়াটা দেখাইলাম, সেটা হচ্ছে 11টা এখানে জিনিস ছিল, এমডি সোপ ব্রেন, এখানে 11টা ফিচার ছিল। তো আপনার অ্যাসিলির প্রাইমারিলি আপনি অ্যাসিলি ডায়াগনোসিস করার জন্য 4টা ফিচার থাকা লাগবে, এই 11টা ফিচার থেকে 4টা ফিচার থাকা লাগবে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এরপর আমি কি দেখবো, এরপর দেখবো আমি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। ঠিক আছে, কি দেখবো? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। পাশাপাশি আমি কি করব, ইএনএ প্রোফাইল করব। ইএনএ প্রোফাইল জিনিসটা কি? ইএনএ প্রোফাইল হচ্ছে আমার যত অ্যান্টিবডি আছে সবগুলা অ্যান্টিবডি একটা প্রোফাইলের আন্ডারে তৈরি করা, এটাকে বলা হয় ইএনএ প্রোফাইল। পাশাপাশি আমরা কি দেখবো, কমপ্লিমেন্ট লেভেল দেখবো। সেই সাথে আমরা রুটিন হেমাটোলজিক্যাল, বায়োকেমিস্ট্রি এবং ইউরিন অ্যানালাইসিস করব। এই জিনিসগুলো ম্যান্ডেটরি, মাস্ট করতেই হবে। ঠিক আছে, তার মানে আমরা কি দেখবো, আমরা প্রথমেই দেখবো কি আমাদের ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, সেটা কি থাকবে, 11টা থেকে 4টা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া থাকবে। তারপর আমরা কি দেখবো, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি দেখবো। তারপরে দেখবো ইএনএ প্রোফাইলটা দেখবো, কমপ্লিমেন্ট লেভেল দেখবো, রুটিন হেমাটোলজিক্যাল যে টেস্টগুলো আছে সেগুলো করব, রুটিন বায়োকেমিস্ট্রি যে টেস্টগুলো আছে সেগুলো করব, ইউরিন অ্যানালাইসিস করব, এই জিনিসগুলো করব। ঠিক আছে, এখন আসি পেশেন্ট উইথ অ্যাক্টিভ অ্যাসিলি, মাথায় রাখবেন অ্যাক্টিভ অ্যাসিলি আর অলমোস্ট অলওয়েজ পজিটিভ ফর এএনএ। তার মানে যখন একটা পেশেন্টের অ্যাক্টিভ অ্যাসিলি থাকবে, তার মানে বুঝবেন তার কি হবে, তার হচ্ছে এএনএ পজিটিভ, এটা ধরেই নিতে হবে। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এটা পজিটিভ থাকবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে অ্যাসিলির মোস্ট সেনসিটিভ মার্কার হচ্ছে এএনএ, এটা আমরা বলতে পারি। মাথায় রাখবেন যে অ্যাসিলির মোস্ট সেনসিটিভ মার্কার কি, এএনএ। ঠিক আছে, হোয়াইল এএনএ নেগেটিভ অ্যাসিলি ক্যান অকার, দিস ইজ রেয়ার। বুঝছেন, এএনএ নেগেটিভ অ্যাসিলি হইতে পারে। সেনসিটিভ মানে কি, সেনসিটিভ মানে হচ্ছে গিয়া কোনো একটা জিনিস হওয়ার চান্স, মানে কোনো একটা জিনিস সত্য হওয়ার চান্স যত বেশি, সেটাকে হচ্ছে তত বেশি সেনসিটিভ, এটা ধরা হয়। ঠিক আছে, তার মানে যখন আমি বলবো এএনএ হচ্ছে সেনসিটিভ ফর অ্যাসিলি, তার মানে অ্যাসিলিক হওয়ার জন্য এএনএ টেস্ট অবশ্যই পজিটিভ।
এটা ধরে নিতে হবে। এএনএ কি অলওয়েজ পজিটিভ, এটা ধরে নিতে হবে। এএনএ নেগেটিভ অ্যাসিলি হইতে পারে, বাট এটা খুবই রেয়ার। এটা কি বলে দিছে এখানে ডেভিডসনে, খুবই রেয়ার। ঠিক আছে, এই জিনিসটা বুঝলাম। এরপর দেখেন, এনটিডিএস ডিএন অ্যান্টিবডিজ আর পজিটিভ ইন মোস্ট পেশেন্ট এন্ড কোয়াইট স্পেসিফিক ফর অ্যাসিলি। এখান থেকে আমরা এই জিনিসটা জেনে গেলাম যে অ্যাসিলির জন্য তাহলে কি স্পেসিফিক টেস্ট কোনটা, এনটিডিএস ডিএনএ। ঠিক আছে, তার মানে এখান থেকে দুইটা জিনিস আমি জানছি, একটা হচ্ছে অ্যাসিলির জন্য মোস্ট সেন্সিটিভ টেস্ট কি, এএনএ, আর মোস্ট স্পেসিফিক কি, এনটিডিএস ডিএনএ। ঠিক আছে, এখন কি যে এটা আছে, সিরাম লেভেল অফ কমপ্লিমেন্ট 3 মে বি লো ইন অ্যাক্টিভ অ্যাসিলি। কমপ্লিমেন্ট 3 লেভেল সেটা কি হয়, অ্যাসিলির ক্ষেত্রে লো থাকে। কেন লো থাকে? কারণ এখানে কি হয়, কমপ্লিমেন্ট কনজাম্পশন হয়। কমপ্লিমেন্ট কনজাম্পশন যখন হবে, তখন আমাদের কমপ্লিমেন্ট, বিশেষ করে সি লেভেল, মাথায় রাখবেন, কমপ্লিমেন্ট C3 লেভেল, C3 লেভেল, বারবার বলতেছি C3 লেভেল, এটা কি থাকবে, লো থাকবে। ঠিক আছে, তো নর্মাল অন্য সব আহ, আহ, যে এসএলই তে কি হয় যে রেস্ট ইএসআর থাকবে, রেস্ট ইএসআর থাকবে, লিউকোপেনিয়া থাকবে, লিম্ফোপেনিয়া থাকবে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ এসএলই টিপিক্যাল যে ফিচার সেগুলো। ঠিক আছে, তো আমরা কি পাবো এখানে, সিবিসি তে ইএসআর রেস্ট পাবো, তারপর হচ্ছে আমরা লিউকোপেনিয়া পাবো, ডাব্লিউবিসি কাউন্ট কম পাবো, এবং লিম্ফোসাইট কাউন্টও কম পাবো, সেগুলা কি অ্যাক্টিভ এসএলই ইন্ডিকেট করে। এখন সিআরপি নিয়ে একটা কথা আছে। ঠিক আছে, সিআরপি এসএলই তে নর্মালি নর্মাল থাকে, বা হচ্ছে স্লাইটলি এলিভেটেড থাকতে পারে। ঠিক আছে, কিন্তু যখনই আপনি দেখবেন একটা পেশেন্টের এসএলই আছে প্লাস রেজড সিআরপি আছে, সিগনিফিকেন্টলি রেজ সিআরপি আছে, তখন বুঝবেন যে একটা এসএলইর সাথে অন্য একটা ইনফেকশনের হিস্ট্রি আছে, অন্য একটা কি আছে, ইনফেকশনের হিস্ট্রি আছে। তখন বুঝবেন আইদার এটা সেরোসাইটিস অথবা কো এক্সিস্টিং কোন একটা ইনফেকশন। বোঝা গেছে, যে আমরা কি জানি যে এসএলই তে ইএসআর টা কি থাকে, রেজ থাকে, সিআরপি টা নর্মাল থাকে। বাট যখন আপনি দেখবেন যে এসএলই তে সিআরপি বেশি থাকবে, সিআরপি রেজ থাকবে, তখন বুঝবেন যে আইদার এটা সেরোসাইটিস অথবা এর সাথে কোন একটা ইনফেকশন আছে, এর জন্য সিআরপি টা বাড়ছে। ঠিক আছে, এই লাইনগুলো পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন আসবেই, মানে এই জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি আবার বলি যে এসএলই তে আমরা প্রথমে দেখব ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, তারপর আমরা এএনএ দেখব। এএনএ হচ্ছে যে মোস্ট সেনসিটিভ ফর এসএলই, এনটিডিএস ডিএনএ এটা হচ্ছে স্পেসিফিক ফর এসএলই। কমপ্লিমেন্ট সি3 লেভেলটা এসএলই তে কম থাকবে অ্যাক্টিভ এসএলই তে, কারণ হচ্ছে এখানে কমপ্লিমেন্ট কনজাম্পশন হয়ে সি3 লেভেলটা কম থাকে। এসএলই তে ইএসআর রেজ থাকবে, সিবিসি কম, সিআরপি কম থাকবে। যখন সিআরপি বেশি বেড়ে যাবে, তখন বুঝতে হবে এটা আইদার সেরোসাইটিস এর কারণে অথবা কো এক্সিস্টিং কোন একটা ইনফেকশনের কারণে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি, ইনভেস্টিগেশন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি, ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন নিয়ে আরেকটু কথাবার্তা আছে, তার আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা স্পার্ক মেডিকেল একাডেমি যে আছে আমাদের, স্পার্ক মেডিকেল একাডেমির অলরেডি আমাদের এফসিপিএস যে কোর্স রয়েছে, এফসিপিএস কোর্স, সেটা হচ্ছে মাস্টার প্রিপারেশন ব্যাচ। সে মাস্টার প্রিপারেশন ব্যাচ কিন্তু অলরেডি আমাদের চালু রয়েছে। আমাদের রেগুলার মাস্টার প্রিপারেশন ব্যাচের ক্লাসগুলো হচ্ছে, সেই সাথে আমাদের রেসিডেন্সি মেগা অফারে আমাদের রেসিডেন্সি বিভিন্ন ব্যাচগুলোতে অ্যাডমিশন হচ্ছে, সাথে সাথে আমাদের ডিপ্লোমা এবং হচ্ছে আমাদের বিসিএস এর কোর্সও চালু রয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমাদের খুব রিসেন্ট সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এফসিপিএস ক্র্যাশ ব্যাচ ডিসেম্বর 2026 এই ব্যাচটা চালু হতে যাচ্ছে। এখানে জাস্ট 15টা ক্লাসে আপনি ফুল ডেভিডসন 25th এডিশনের A to Z পরীক্ষা, এফসিপিএস পার্ট অন পরীক্ষার জন্য যতটুকু দরকার পুরো জিনিসটাই আপনি পেয়ে যাবেন। সাথে সেটার সাথে রিলেটেড যত পিডিএফ রয়েছে, পাশাপাশি হচ্ছে এক্সাম এবং হচ্ছে 2টা মক টেস্টও আপনি পেয়ে যাবেন নিজেকে যাচাই করার জন্য। তো এই জিনিসগুলা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনার প্রস্তুতি নিতে অনেক বেশি হেল্প করবে। সেটা একমাত্র স্পার্ক মেডিকেল একাডেমির সাথে থাকলে ইনশাল্লাহ আপনার পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা আরো বেশি সহজ হয়ে যাবে। পাশাপাশি যারা সামনে যেহেতু স্পেশাল বিসিএস আসছে, যারা স্পেশাল বিসিএস এ এনরোল করতে চান, নিজেকে সরকারি চাকরিজীবী হিসাবে দেখতে চান ভবিষ্যতে, এবং তারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না, কারণ সামনে কিন্তু আপনাদের অনেকগুলো সুযোগ রয়েছে। নভেম্বরের রেসিডেন্সি পরীক্ষা এবং হচ্ছে ডিসেম্বরে এফসিপিএস পরীক্ষা। যেহেতু জীবনে পোস্ট গ্রাজুয়েশন এবং বিসিএস দুটারই গুরুত্ব রয়েছে, এবং বিসিএস টা যেহেতু এখনো ডিক্লেয়ার হচ্ছে না,
তো যেহেতু এবং মেডিকেল পার্টগুলোর পড়াশোনা অনেকটা সেম, এই জন্য স্পার্ক মেডিকেল একাডেমি কিন্তু অলরেডি আমাদের রেসিডেন্সি এবং স্পেশাল বিসিএস এর কোর্স নিয়ে আসছে। জাস্ট 8,000 টাকায় আপনি কিন্তু ইজিলি রেসিডেন্সি এবং স্পেশাল বিসিএস এর ফুল কোর্স একদম A to Z আপনি কিন্তু এখানে পড়ে ফেলার সুযোগটা পাচ্ছেন। পাশাপাশি এফসিপিএস প্রিপারেশন নিতে চাইলে সেটাও এখানে চলমান রয়েছে। তো আপনি সব ধরনের সার্ভিস আসলে আমাদের স্পার্ক মেডিকেল একাডেমির সাথে পাবেন ইনশাল্লাহ। তো সেগুলো জানতে অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন অথবা আমাদের গ্রুপে জানাবেন। আমরা অবশ্যই আমাদের যে সম্মানিত এক্সিকিউটিভ রয়েছে তারা হয়তো আপনাদের আরো বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, আমরা পড়াশোনায় চলে আসি অলরেডি। আমরা পড়াশোনায় চলে আসি। আমরা হচ্ছে এসএলইর যে ইনভেস্টিগেশন গুলা সেটা আমরা একটু পড়ার চেষ্টা করছি। এখন আসি আমাদের যে এই জিনিসগুলা একটু সামারি ফর্মে আপনি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় কোন জিনিসগুলো আসে, এই জিনিসগুলো আমি একটু হাইলাইট করার চেষ্টা করবো এখন। ঠিক আছে, একটু হাইলাইট করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, আমরা বলছি যে এসএলইর ক্ষেত্রে মোস্ট স্পেসিফিক হচ্ছে কি এএনএ। এটা কিন্তু পরীক্ষা অনেক আসছে যে মোস্ট সেন্সিটিভ টেস্ট ফর এসএলই সেটা কি এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। মোস্ট স্পেসিফিক টেস্ট ফর এসএলই সেটা কি এনটিডিএস ডিএনএ। আর যদি বলা হয় হাইলি স্পেসিফিক মোস্ট স্পেসিফিক, সেখানে আমাদের বলতে হবে এন্টি স্মিথ অ্যান্টিবডি। যদি আপনার পরীক্ষার অপশনে দুইটা জিনিসই থাকে, এনটিডিএস ডিএনএ থাকে অথবা এন্টি স্মিথ ডিএনএ থাকে, তাহলে এবং কোশ্চেন যদি করে যে হাইলি স্পেসিফিক অ্যান্টিবডি ফর এসএলই, তখন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এন্টি স্মিথ অ্যান্টিবডি দিতে হবে। আর যদি এন্টি স্মিথ না থাকে সেক্ষেত্রে আপনি এন্টি ডিএস ডিএনএটা দিবেন। আর অনেক সময় নিউনেটাল লুপাস এর যে অ্যান্টিবডি সেটা হচ্ছে অ্যান্টি রো অ্যান্টিবডি। এটা আমরা এভাবে মনে রাখতাম, রো মানে কি কান্না করা। তো বাচ্চা মানুষরা নর্মালি কান্না করে। তো বাচ্চাদের যখন হচ্ছে লুপাস ডায়াগনোসিস করার জন্য যে অ্যান্টিবডিটা দেখতে হয় সেটা হচ্ছে কি অ্যান্টি রো। রো মানে কান্না করা, বাচ্চারা কান্না করে। নিউনেটাল লুপাসে আমরা অ্যান্টি রো অ্যান্টিবডিটা দেখবো। আরেকটা হচ্ছে ড্রাগ ইনডিউসড লুপাস, সেটাতে আমরা কি দেখবো অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডিটা দেখবো। ড্রাগ ইনডিউস লুপাসে আমরা কি দেখবো অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি। ঠিক আছে, ড্রাগ ইনডিউস লুপাস অনেক ড্রাগের কারণে হচ্ছে এরকম লুপাস নেফ্রাইটিস হতে পারে। সেটা একটা মোস্ট কমন একটা ড্রাগ আছে, সেটা হচ্ছে কি একটা টিবি ড্রাগ আছে, এন্টি টিবি ড্রাগ। সেটা কি আইসোনিয়াজিড। এই আইসোনিয়াজিড কিন্তু আমাদের কি করে লুপাস করতে পারে। তখন আমরা কি দেখবো, তখন হচ্ছে আমরা এন্টি হিস্টোন অ্যান্টিবডিটা দেখবো। এই প্রতিটা জিনিস আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা বারবার আসছে, বারবার। ঠিক আছে, এই জিনিসটা বলে আপনি একটা নাম্বার, দুইটা নাম্বার মানে একদম ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, যে হচ্ছে কোন অ্যান্টিবডিটা আসলে এসএলইর কোন মানে জিনিসটা হচ্ছে ইন্ডিকেট করে, এই জিনিসগুলো একদম খুব সহজেই পেয়ে যাবেন। আরেকটা এডিশনাল একটু ইনফরমেশন দেই, সেটা হচ্ছে কি অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমে যখন আপনি একটা কোশ্চেনে একটা সিনারিও দেখবেন যে একটা পেশেন্ট, তার হচ্ছে অ্যাসিলি আছে, সাথে হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লসের একটা হিস্ট্রি আছে, অথবা একটা পেশেন্টের অ্যাসিলি আছে সাথে একটা স্ট্রোকের হিস্ট্রি আছে, তখন আপনি বুঝবেন যে এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম। তখন বুঝবেন কি এটা ডায়াগনোসিস কি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম। এখানে আসলে কি হয়, যে অ্যাসিলি পেশেন্ট অলরেডি কিন্তু আমরা বলছি যে অ্যাসিলি পেশেন্টদের কি হয়, থ্রোম্বোসিস হওয়ার রিস্ক অনেক বেশি থাকে, রিস্ক অফ অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। যখন আপনার এরকম থ্রম্বাস ফর্ম হওয়ার চান্স অনেক বেশি থাকবে, এবং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আর্টারিয়াল থ্রম্বোসিস হওয়ার চান্স অনেক বেশি। এর ফলে অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের এই থ্রম্বাস গুলা কি হয় এম্বলি হয়ে আমাদের যে স্ট্রোক তৈরি করতে পারে। এখন যখন এসএলই পেশেন্টে স্ট্রোক নিয়ে আসবে, তখন বুঝবেন যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম নিয়ে আসছে। এবং রিকারেন্ট প্রেগনেন্সি লসের যদি হিস্ট্রি থাকে, তখনও বুঝবেন যে এটা ডায়াগনোসিস কি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম। এখানে মেনলি কি কি অ্যান্টিবডি এর জন্য দায়ী, সেটা হচ্ছে কি লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, NT-B2 গ্লাইকোপ্রোটিন 1, আরেকটা কি এন্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি। এই নামগুলা জাস্ট একটু মনে রাখবেন, কারণ এই নামগুলো আপনার এমসিকিউতে আসবে। ঠিক আছে, যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমের জন্য রেসপন্সিবল অ্যান্টিবডিজ আর, এখানে ট্রু ফলসে কিন্তু ইজিলি চলে আসবে যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, NT-B2 গ্লাইকোপ্রোটিন 1, আর হচ্ছে এন্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি। এটা কিন্তু এমসিকিউতে অনেক আসছে। ঠিক আছে, তো এই জিনিসগুলা কিন্তু আপনি মানে কনসাইজলি পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে, সরি। তো আমরা আবার চলে যাই। ঠিক আছে, আমরা এখন একটু ম্যানেজমেন্টটা দেখবো। আমরা কিন্তু অলরেডি ইনভেস্টিগেশন পড়ে ফেলছি।
তো এসএলইর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ইনভেস্টিগেশনের জায়গাটা। তো এটা আমরা অলরেডি পড়ে ফেলছি এবং খুব সহজে বলার চেষ্টা করছি আপনাদের। আশা করি এই জিনিসটা যদি একটু মনে রাখতে পারেন তাহলে হয়তো আপনারা এখান থেকে ইজিলি আপনারা যে কয়টা কোশ্চেনই আসুক আপনারা ইজিলি পারবেন। ঠিক আছে। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু ভাগ করতে হবে। ঠিক আছে, সে ভাগটা কি? যে এসএলইর আপনার মাইল্ড টু মডারেট এটা আমরা ভাগ করতে পারি, আর হচ্ছে একটা হচ্ছে সিভিয়ার লাইফ থ্রেটেনিং কন্ডিশন এটা হিসাবে ভাগ করতে পারি। তো এসএলই ক্ষেত্রে মনে রাখতে হবে যখন হচ্ছে এসএলই হচ্ছে যে মানে স্কিন মানে কিউটিনিয়াস এবং জয়েন্ট ম্যানিফেস্টেশন থাকবে, তখনই আমাদের এই জিনিসটাকে আমরা বলতে পারি যে মাইল্ড টু মডারেট ডিজিজ। যখন কি আমাদের কিউটিনিয়াস বা স্কিন সাথে হচ্ছে আমাদের জয়েন্ট এই দুইটা ফিচার থাকবে তখন আমরা এটাকে বলবো মাইল্ড টু মডারেট ডিজিজ। এটা আমরা কি দিয়ে ম্যানেজ করব? এটা হচ্ছে আমরা এনএসআইড অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন এটা দিয়ে ম্যানেজ করতে পারি। ঠিক আছে, এনএসআইড এবং হাইড্রোক্সিক্লোরোকুইন এটা দিয়ে ম্যানেজ করতে পারি। তো আমাদের এফসিপিএস পার্ট ওনার জন্য জাস্ট এটাই মনে রাখেন, বেশি পড়া লাগবে না, জাস্ট এটাই মনে রাখেন যে মাইল্ড টু মডারেট ডিজিজ ইন কেস অফ এসএলই হোয়েন ইট ইনভলভড স্কিন অ্যান্ড জয়েন্ট, তখন এটাকে আমরা ম্যানেজ করবো কি দিয়ে? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কি এনএসএইড অ্যান্ড হাইড্রোক্সিক্লোরোকুইন। এনএসএইড অ্যান্ড হাইড্রোক্সিক্লোরোকুইন এটা কি আমরা বলবো কি ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। সেকেন্ড জিনিস যেটা আসে সেটা হচ্ছে কি আমরা সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং ডিজিজে কি করব। ঠিক আছে, যখন যখন দেখবো যে আমাদের রেনাল ইনভলভমেন্ট হয়েছে, সাথে সিএনএস ইনভলভমেন্ট হয়েছে অথবা কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়েছে, তখন হচ্ছে আমরা কি করব? স্টেরয়েড ইউজ করব, হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড ইমিউনোসাপ্রেসেন্ট এই জিনিসগুলো ইউজ করব। হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড ইমিউনোসাপ্রেসেন্ট এই জিনিসগুলো ইউজ করব কখন? যখন আমাদের সিভিয়ার অ্যান্ড লাইফ থ্রেটেনিং কন্ডিশন চলে আসবে, যখন আমাদের রেনাল ইনভলভমেন্ট হবে, অর্থাৎ লুপাস নেফ্রাইটিস হবে, যখন সিএনএস ইনভলভমেন্ট হবে, লুপাস সেরেব্রাইটিস হবে, যখন আমাদের কার্ডিয়াক ইনভলভমেন্ট হবে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এই জিনিসগুলো নিয়ে আসবে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে? হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড ইউজ করতে হবে। সেটা কমন রেজিমেন হচ্ছে কি মিথাইল প্রেডনিসোন। সাথে কি করবো আমরা ইমিউনো সাপ্রেসেন্ট হিসাবে কি করব? সাইক্লোফসফামাইড ইউজ করব। কি করব? সাইক্লোফসফামাইড ইউজ করব। ঠিক আছে। এখন এই যে সাইক্লোফসফামাইডের একটা ইম্পর্টেন্ট যে অ্যাডভার্স ইফেক্ট সেটা কি? সেটা হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস। সেটা কি করে? হেমোরেজিক সিস্টাইটিস করে। এবং এই হেমোরেজিক সিস্টাইটিস প্রিভেন্ট করার জন্য আমার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে কি ফ্লুইড, একটা হচ্ছে প্রচুর ফ্লুইড ইনটেক করতে হবে, আর একটা কি মেসনা। ঠিক আছে, একটা কি মেসনা। ঠিক আছে, এই এই জিনিসটা আপনার পরীক্ষায় আসবে। এই পরীক্ষায় এবার আমাদের এফসিপিএস পার্ট ওয়ান যে জুলাই সেশনে পরীক্ষা হয়েছে, এখানে হয়তো এই কোশ্চেনটা আসছে, আমার ঠিক খেয়াল নাই, বাট এটা খুবই কমন একটা কোশ্চেন যে এই এসএলইতে যে ইমিউনোসাপ্রেন্ট সেন্ট হিসাবে সাইক্লোফসফামাইড ইউজ করা হয়, এটার যে মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট সেটা কি? হেমোরেজিক সিস্টাইটিস। এবং এটা প্রিভেন্ট করার জন্য আমি কি করব? সেটাই প্রিভেন্ট করার জন্য আমাকে কি করতে হবে? মেসনা দিতে হবে এবং অনেক অনেক বেশি ফ্লুইড ইনটেক করতে হবে। অনেক অনেক বেশি কি করতে হবে? ফ্লুইড ইনটেক করতে হবে। ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? যেহেতু এখানে অ্যাজোস্পার্মিয়া এবং প্রিমেচিউর ম্যানোপোজ এর চান্স অনেক বেশি থাকে, যেহেতু সাইক্লোফসফামাইড অনেকদিন ইউজ করলে আমাদের অ্যাজোস্পার্মিয়া এবং হচ্ছে ম্যানোপোজ, প্রিমেচিউর ম্যানোপোজ হওয়ার মানে ম্যানোপোজ যে সময় হওয়ার কথা ছিল তার অনেক আগে চলে আসে। তখন আমাদের এজন্য আমাদের কি করতে হয়? স্পার্ম এবং যে মহিলাদের ওসাইট আছে সেই ওসাইট গুলা কি করতে হয়? আমাদের স্টোর করে রাখতে হয়। স্পার্ম এবং ওসাইট গুলা কি করতে হয়? স্টোর করে রাখতে হয় পরবর্তীতে ব্যবহার করার জন্য। ঠিক আছে। তো দেখবেন যে যখন যেহেতু অ্যাসেলি একটা ইয়াং ফিমেল পেশেন্টদের হয় বা অনেক ক্ষেত্রে খুব রেয়ার কন্ডিশনে মেলেরও হতে পারে, তো সেই ক্ষেত্রে যখন আমরা সাইক্লোফসফামাইড ইউজ করব সিভিয়ার কেসে, তখন দেখা যাবে যে আমাদের স্পার্ম এবং ওসাইট গুলো আমরা কি করব? আলাদা কালেকশন করে রাখবো এবং এটা স্টোর করে রাখবো, যেহেতু তার হচ্ছে যে আসলে মানে রিপ্রোডাক্টিভ যে ক্ষমতা সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে অ্যাজিওস্পার্মি এবং প্রিমেচিউর মেনোপজ হওয়ার চান্স অনেক বেশি থাকে, সেজন্য আমরা এই জিনিসটা স্টোর করে রাখি। ঠিক আছে। তো এটাই হচ্ছে মেইন কথা যে আমরা মাইল্ড টু মডারেট ডিজিজে আমরা কি ইউজ করব? যে এনএসএইড এবং হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করব। আর সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং ডিজিজে আমরা কি ইউজ করব? হাইড্রোজ গ্লুকোকর্টিকয়েড আর হচ্ছে ইমিউনোসাপ্রেসেন্ট সাচ এস হচ্ছে সাইক্লোফসফামাইড এখানে ইউজ করতে পারি। আবার অনেক সময় বলে যে যখন
এসএলই প্লাস হচ্ছে রেনাল ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ এটাকে বলে লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিস আমরা অনেক সময় কি এমএমএফ ইউজ করতে পারি, কি করতে পারি, এমএমএফ ইউজ করতে পারি। এই এমএমএফ মানে কি, মাইক্রোফেনোলেট মফিটিল, মাইক্রোফেনোলেট মফিটিল। এই মাইক্রোফেনোলেট মফিটিল ইউজ করতে পারি। এটার একটা মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট কি, সেটা হচ্ছে কি হেমাটোলজিক্যাল টক্সিসিটি করে, কি করে, হেমাটোলজিক্যাল টক্সিসিটি করে। এটা একটা অ্যাডভার্স ইফেক্ট আছে। বাট অ্যাজ ইউজুয়াল জিআইটি অ্যাডভার্স ইফেক্ট ছাড়া খুব বেশি অ্যাডভার্স ইফেক্ট ওই সাইক্লোফসফাইডের মতো নাই। তো এই জন্য আমরা অনেক সময় এমএমএফটা অনেক সময় হচ্ছে আমরা ওই মিথাইল প্রেডনিসোলোন বা স্টেরয়েডের সাথে ইউজ করে থাকি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কি যে অ্যাসিলির যে সিভিয়ার কেসে যখন আমরা এই ট্রিটমেন্টটা আসলে করব, ঠিক আছে। তো এইটুকুই হচ্ছে আমাদের অ্যাসিলি, ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমাদের ডেভিডসন বেসড অ্যাসিলি। তো আমরা আবার একটু রিভিউ করার চেষ্টা করি যে আমরা শুরু থেকে কি পড়ছি অ্যাসিলির, ঠিক আছে। আমরা হচ্ছে শুরুতে একটা ছবি দেখাইছি যে একটা বিউটিফুল লেডি, ঠিক আছে, তার একটা মুখে একটা রেডিশ ইরেথ্রামাটাস একটা র্যাশ আছে। সেটা কি, সেটা হচ্ছে আমরা অনেকটা ছোটবেলায় পড়ছি বাটারফ্লাই র্যাশ। এবং অ্যাসিলি একটা অটোইমিউন ডিজিজ, এখানে আসলে অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয় আমাদের সেলফ অ্যান্টিজনের এগেনস্টে। সেখান থেকে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, সেখানে আমাদের কি হয়, ইনফ্লামেশন হয়ে মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয়। এবং অ্যাসিলি যখন আমরা পড়ছি, এটা আমরা অলরেডি জানি যে আমাদের পিক এজ হচ্ছে এটা 20 থেকে 30 বছর, এবং এটা ফিমেলদের অনেক বেশি হয়। এবং এখানে জাস্ট এই দুটো অ্যাসোসিয়েশন মনে রাখেন যে এইচএল এর DR2-3 এবং ডিকিউ, এটা একটা অ্যাসোসিয়েশন থাকে। এইচএল ক্লিনিক্যাল ফিচার আমরা পড়ছি, মোস্ট কমন যে সিমটম সেটা হচ্ছে নন ইরোসিভ আর্থালজিয়া। অ্যাসিলিতে হচ্ছে যে জ্যাকোর্স আর্থোপ্যাথি হইতে পারে, রেনোর্স ফেনোমেনন হইতে পারে, এখানে ভ্যাসোকনস্ট্রিকশন অফ দ্য স্মল ভেসেল অফ হ্যান্ড এন্ড ফিটস হয়। এখানে সেকেন্ডারি যে রেনোর্স ফেনোমেননের যে আমরা ক্রাইটেরিয়া, সেই জিনিসগুলো আমরা অলরেডি দেখছি, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর স্কিন ম্যানিফেস্টেশন গুলো অনেক সময় এমসিকিউতে চলে আসে, অলরেডি এগুলোও আমরা দেখছি, কিডনি ইনভলভমেন্ট থাকে। এবং অ্যাসিলি প্রগনোসিস বোঝার জন্য সবচেয়ে মেইন যে ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্ট হচ্ছে রেনাল ইনভলভমেন্ট, এটা মাথায় রাখবেন, এসবিএতে চলে আসে। আর এসএলইতে হচ্ছে প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। এখানে প্রেজেন্টেশন হিসাবে পেশেন্ট হেমাচিউরিয়া, প্রোটিনিউরিয়া, আরবিসি বা এটা কি বলে যে কাস্ট, যে গ্র্যানুলার বা টিউবুলার কাস্ট, এগুলো নিয়ে আসতে পারে। কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশনে মোস্ট কমন হচ্ছে পেরিকার্ডাইটিস, লিবম্যানস্যাক এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এগুলো হয়। লাং ইনভলভমেন্টে মোস্ট কমন ম্যানিফেস্টেশন হচ্ছে আমাদের এখানে সেরোসাইটিস বা প্লুরাল ইফিউশন। আর হচ্ছে যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনে অ্যাসিলিতে আমাদের সাইকোসিস হইতে পারে, আর হচ্ছে সিজারও হইতে পারে। পাশাপাশি হ্যালুসিনেশন, কোরিয়া, এগুলো ডেভেলপ করতে পারে। হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনে আমরা অলরেডি জানি যে প্যানসাইটোপেনিয়ার ফিচার নিয়ে আসতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং নিউট্রোপেনিয়া। আর হচ্ছে এই যে লিম্ফোপেনিয়া, লিম্ফোসাইট কাউন্ট যে কমে যায়, এটা হচ্ছে আমাদের অ্যাসিলি ডিজিজ অ্যাক্টিভিটিটাকে গাইড করবে, ঠিক আছে। তো এটা আমাদের অনেক সময় এসবিএ তে চলে আসে। দুইটা জিনিস, একটা হচ্ছে কি প্রগনোসিস দেখার জন্য আমরা রেনাল ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখব, আর ডিজিজ অ্যাক্টিভিটি গাইড করার জন্য আমরা লিম্ফোপেনিয়া যে দেখবো আর কি, যে লিম্ফোসাইট কাউন্টটা বাড়তেছে না কমতেছে, এই যে চেঞ্জ, এই চেঞ্জটা আমরা দেখবো। আর জিআইটি কজের মধ্যে, জিআইটি ফিচারের মধ্যে মাউথ আলসার থাকতে পারে। আর মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন হিসাবে মেসেন্টারিক ভাস্কুলাইটিস হয়। ইনভেস্টিগেশনে অলরেডি আমরা পড়ছি যে এসএলই তে হচ্ছে আমাদের মোস্ট সেন্সিটিভ হচ্ছে এএনএ, আর মোস্ট স্পেসিফিক হচ্ছে এনটিডিএসডিএনএ। যদি হাইলি স্পেসিফিক বা মোর স্পেসিফিক বলা হয়, তাহলে অবশ্যই অবশ্যই এন্টি স্মিথ অ্যান্টিবডি, সেটা মোর স্পেসিফিক দেন এনটিডিএসডিএনএ। পাশাপাশি এসএলই তে হচ্ছে কমপ্লিমেন্ট C3 লেভেল লো থাকে, এটা অবশ্যই অ্যাক্টিভ এসএলই কে ইন্ডিকেট করে। এসএলই তে সিআরপি নর্মাল থাকে, অথবা স্লাইটলি রেজ থাকতে পারে। যখন এটা সিগনিফিকেন্টলি রেজ থাকবে, বুঝতে হবে যে এসএলইর সাথে আমাদের সেরোসাইটিস বা কো এক্সিস্টিং কোনো ইনফেকশন রয়েছে। ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে যে মাইল্ড টু মডারেট ডিজিজে আমাদের ফার্স্ট লাইন যে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে NSAID এবং হাইড্রোক্সিক্লোরোকুইন। আর সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং ডিজিজ তখনই বলবো যখন রেনাল বা হচ্ছে সিএনএস বা কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকবে। সেখানে আমরা, হ্যাঁ, হাইড্রোস গ্লুকোকর্টিকয়েডের সাথে আমরা ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে সাইক্লোফসফামাইড বা মাইক্রোফেনোলেট মফেটিল ইউজ করতে পারি। সাইক্লোফসফামাইডের একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে মেসনা, মানে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে অনেক বেশি ফ্লুইড ইনটেক করব, এবং হচ্ছে আমরা কয়েক সাইকেলে মেসনা দিব, ঠিক আছে। এই হচ্ছে অল অ্যাবাউট আমাদের হচ্ছে অ্যাসিলি।
খুবই খুবই সুন্দর একটা ডিজিজ আসলে পড়ার জন্য। এবং আরো অনেক কথাবার্তা হয়তো আছে, আরো অনেক জানার আছে, আমারও শেখার আছে, বাট আপনাদেরও শেখার জানার থাকতে পারে। বাট এসএলইর জিনিসটা হচ্ছে ডেভিডসনের আলোকে, 25th এডিশনের আলোকে এইটুকু পড়লেই মোর দেন এনাফ এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য। তো আপনারা যদি কেউ আমার এই ক্লাসটা করে থাকেন এবং এই যে ইনফরমেশন গুলো আমি দেওয়ার চেষ্টা করলাম, এই জিনিসগুলা কিছু জিনিস হয়তো মাথায় নিয়ে পরীক্ষা হলে যেতে পারেন, আমার মনে হয় না যে এসএলই থেকে কোনো কোশ্চেন আসলে আপনি আটকাবেন এফসিবিএস পার্ট 1 পরীক্ষায় অন্তত। সো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক তাহলে। আমরা এসএলই নিয়ে অনেক কিছু পড়ার এবং জানার চেষ্টা করলাম। তো সামনে হয়তো আমাদের যে স্পার্ক মেডিকেল একাডেমির যে অন্যান্য ব্যাচগুলো আছে, এফসিপিএস মেডিসিনের বা অন্যান্য যে সাবজেক্ট, অন্যান্য যে ফ্যাকাল্টির, তো সেখানে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে, আবার হয়তো কথা হবে, গল্প হবে অন্য কোনো একটা ডিজিজ নিয়ে, অথবা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, অন্য কোনো ডেভিডসনের টপিক নিয়ে, অথবা আপনাদের সাথে মাস্টার ক্লাসগুলা বা ক্রাশ বেচে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর বেশি বেশি পড়তে থাকুন, যেহেতু পরীক্ষার এখনো খুব বেশি সময় নাই, মাত্র 3 মাস আছে। তো 3 মাসে কিন্তু অনেক পড়া। সবাই আসলে একটু পড়তে থাকুন, একটু টেকনিক্যালি পড়বেন। ডেভিডসন পুরাটা লাগে না, বাট কিছু জায়গা আছে যেখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। তো আমরা চেষ্টা করবো সেই জায়গাগুলো হাইলাইট করে দেওয়ার, সেই জায়গাগুলো আপনাদের একদম আত্মস্থ করে দেওয়ার। আম, তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আর যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের চ্যাট বক্স রয়েছে, আমাদের কমেন্ট সেকশন রয়েছে, সেখানে আপনারা কথা বলতে পারেন। আপনাদের মতামত বা হচ্ছে আপনাদের যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকলে আপনারা জানাতে পারেন। তো সবাই ভালো থাকুন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর এই তো সামনে হয়তো দেখা হবে। আসসালামু আলাইকুম।